দর্শক, আপনাদের সবাইকে ক্রিক ফ্রেন্ডসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব, আমার সাথে আছেন মাজহারুদ্দিন অমি। আমাদের আলোচনার টপিক আপনারা জানেনই, চেন্নাই টেস্ট, ভারত বাংলাদেশ চেন্নাই টেস্ট। দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে গেছে এবং অমি ভাই সম্ভবত দ্বিতীয় দিন শেষেই বাংলাদেশের সব আশা ভরসা শেষ। হ্যাঁ, মানে ইন্ডিয়া টোটাল কন্ট্রোল। এই ম্যাচ এখান থেকে তো ইন্ডিয়ার জেতার চান্স 99%। মানে দ্যাট 1% আমি জাস্ট ক্রিকেট অনিশ্চয়তার খেলা বলে, এর জন্য আমি 1% রেখে দিলাম। হ্যাঁ, ওই 1% সম্ভবত দর্শকদেরও একটু সান্ত্বনা দেয়া। না, ওইটা দিতে গেলে আজকে মাইর খাইতে হবে। যেটা আমরা বলছিলাম যে দ্বিতীয় দিনের প্রথম 1 ঘন্টার মধ্যেই ভারতকে অল আউট করতে হবে, সেটা কিন্তু বাংলাদেশ করেছে। এবং শুরুর দিন তাসকিন আহমেদ, দ্বিতীয় দিনে বাংলাদেশের পিক অফ দ্য বোলার্স। তাসকিন টেস্ট থেকে একবার বললেন খেলবেন না, তার ইনজুরির যে ব্যাপার ছিল। পরবর্তীতে পাকিস্তানেও খেললেন, ভারতেও খেললেন, আজকে ভালো বোলিং করলেন। তাসকিনের বোলিং টেস্ট ক্যারিয়ার নিয়ে কি বলার আছে? খুবই প্রমিসিং। যদি আমরা বলি যে তার ছেড়ে দেওয়ার সিচুয়েশন থেকে যদি তার আবার রিটার্ন করেছে, যে তিনি চিন্তা করেছে যে না, টেস্ট ক্রিকেটটা আমি খেলতে চাই, এরপরে যেভাবে কাজ করেছেন সেটা প্রতিফলিত হচ্ছে, এটা দেখতে সবচেয়ে ভালো লাগছে যে হি ইজ প্রিপেয়ার্ড। সে কাজ করেছে, তার বোলিংয়ে কাজ করেছে। কোনো একটা ইনিংসে উইকেটের কলাম কম থাকলেও তার ইন্টেন্সিটি, তার চেষ্টা, আমরা গতদিন দেখেছি যে শর্ট পিচ বেশি করেছেন, একটু উপরে কম করেছেন, আজকে ওটা অ্যাডজাস্ট করেছেন লেংথটা, সেটা দেখে আরও ভালো লাগলো যে উইকেটের কলামেও পেয়েছেন। আনলাকি বলছিলাম আগের দিন যে 2টা উইকেট পেলেও পেতে পারতেন। সো আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টের উপর আই এম প্রাউড অনেস্টলি। শুধু তাসকিন না, হাসান মাহমুদ 5 উইকেট নিয়েছেন পুরো ইনিংসে। ইটস অ্যান মানে আউটস্ট্যান্ডিং ফিয়াট ফর আ ফাস্ট বোলার, পিকিং আপ 5 উইকেটস ইন ইন্ডিয়া। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের বোলারদের জন্য ফার্স্ট টাইম। আমাদের প্রথম তো ফাস্ট বোলার হিসেবে গত ম্যাচেও কিন্তু তিনি 5 উইকেট নিয়েছিলেন। সো কনসিস্টেন্সিটা তিনি দেখাচ্ছেন, এটা সবচেয়ে বেস্ট পার্ট। এই দিক থেকে খুবই প্রাউড, বাট ব্যাটিং পার্ট নিয়ে খুবই স্যাড। যখন 376-এ অল আউট করা গেল ভারতকে, এবং যখন বাংলাদেশ দল অল আউট করে ড্রেসিং রুমে যাচ্ছিলেন, লাস্ট ক্যাচটা আমি দেখছিলাম, জাকির হাসান ক্যাচ ধরলেন স্লিপে, ক্যাচটা ধরেই বলটা রেখেই দৌড় মারলেন, কারণ তার ওপেনিং নামতে আসতে হবে। যখন বাংলাদেশ দল উঠছিল বা ড্রেসিং রুমে গেছে, তখন তো বাংলাদেশ দল সম্ভবত এমনটাই ভেবেছে যে এখনো পর্যন্ত আমরা ভালোই করেছি, ইন্ডিয়ার মাটিতে 400 নিচে অল আউট করা ওয়াজ আ গুড থিং। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। হয়তো একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল যে 140 অডে 6 উইকেট ফেলে দেওয়ার পর এত রান হয়ে গেল, বাট বাংলাদেশের তো নতুন করেই শুরু করতে হতো, ফার্স্ট ইনিংস ছিল, এখানে তো আর কোনো রকমের ডিফারেন্ট কোনো টার্গেট সেট করে তাদের নামতে হওয়ার কথা ছিল না। তারা ফ্রিলি খেলার মতোই সিচুয়েশন ছিল। আজকে বারবার কমেন্টেটররা বলছিলেন যে পিচ কিন্তু ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো। হ্যাঁ, এবং খেলা শুরু হওয়ার আগে থেকেই বলা হচ্ছিল যে চেপাকে সেকেন্ড ডে থার্ড ডেতে ভালো ব্যাটিং করা। হ্যাঁ, মানে আজকে ওভারঅলও সারাদিনের যদি পর্যালোচনা করেন, কমেন্টেটররা কেন এটা বারবার বলছিল যে শুধু পিচ না, এখানে বোলারকে ক্রেডিট দিতে হবে, এবং ব্যাটসম্যানদের ভুলকেও কিন্তু একটা রিজন হয়েছে যে আজকে 17টা উইকেট পড়েছে। কিন্তু ইটস মানে এর আগে চেন্নাই কখনো এত বেশি উইকেট পড়েনি। অ্যাট দ্য সেম টাইম তামিম ইকবাল অলসো মেনশন করেছেন যে এই 17টা উইকেট ডাজ নট জাস্টিফাই দ্যাট দিস উইকেট ইজ নট গুড। ইনফ্যাক্ট দিস ইজ আ ভেরি গুড উইকেট। পিচের কোনো দোষের কারণে 17টা উইকেট না। সো এটা জাস্টিস করে না আর কি, পিচটার এত উইকেট পড়ে যাওয়া। আমাদের ব্যাটসম্যানদের তো ভুলের কোনো শেষ নাই আজকে। মানে এটা তো আর কিছু বলার নাই যে তারা কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে তারা দাঁড়াতে পারে নাই। প্রথম 3 উইকেট যদি আমরা দেখি, আমাদের টপ 3-4 উইকেটস দাঁড়াতেই পারেনি তাদের বোলিংয়ের সামনে। বুমরা ওয়াজ আউটস্ট্যান্ডিং, দ্যাট নিউ গাই, মানে আকাশদীপ সেট আপ করে পরপর 2 বলে 2টা উইকেট নিলেন। সো ওদিক থেকে তো পিচ নিয়ে এখনও তেমন না, ব্যাটারদেরই দোষ দিতে হবে বা তাদের বোলিংকেও ক্রেডিট দিতে হবে। যদি সাদমানের আউটটাকে যদি আমরা বাংলাদেশের ব্যাটিং ইনিংসে যাই, সাদমানই তো ফার্স্ট আউট হলেন। সাদমানের আউটটা ফার্স্ট 5টা বল জাসপ্রীত বুমরা ওভার দ্য উইকেট থেকে করলেন, 5টা বলে আউটসুইঙ্গার ছিল। লাস্ট বলের জন্য তিনি রাউন্ড দ্য উইকেটে গেলেন, ভেতরে ঢুকালেন, একটা বলেই বোল্ড হয়ে গেলেন সাদমান। দৃষ্টিকটু কিনা যে আপনি একটা টেস্ট খেলুড়ে দলের ওপেনার, আপনাকে এই একটা বলই রাউন্ড দ্য উইকেটে গেলেন, ওই বলটাই আপনি ছেড়ে দিলেন, বোল্ড হয়ে গেলেন, ব্যাপারটা? না, দৃষ্টিকটু না, কারণ ইউ আর আপ এগেনস্ট দ্য বেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড।
ওর স্কিল লেভেল কিন্তু মানে আপনি অন্য কারোর সাথে তুলনা করতে পারবেন না। বুমরা ইজ সামথিং এলস। ইয়েস, যখন বোলিং করছিল শুধু বুমরা না, সিরাজও মানে বল কথা বলছিল, তারা যেভাবে বলতে চাচ্ছে বল ওভাবেই কথা বলেছে। সুইং মুভমেন্ট যা দেখলাম, আনপ্লেয়েবল ডেলিভারিও ছিল কিছু। ব্যাটসম্যানকে মানে ভরকে দিয়েছেন তারা, শুরু থেকেই যে ফায়ারি স্পেলটা করেছেন, ব্যাটসম্যানদের কোনো সুযোগই ছিল না, তো দাঁড়ানোরই তো সুযোগ পায়নি বাংলাদেশে কেউ। সাদমানের একটা পয়েন্ট আউট করেছে যে হি জাম্পস, whenever he plays that shot, যখন শরীরে বল আসে হি জাম্পস। জাম্পস, তো তিনি তো কন্ট্রোলে নাই। এটা একটা টেকনিক্যাল অ্যাসপেক্ট, হয়তো তার এটা ভেবে দেখা যেতে পারে, বাট এমন না যে আপনি মানে তিনি চাইলেই ওটাকে নেগোশিয়েট করতে পারতেন, বিকজ ইট ওয়াজ আ ভেরি গুড ডেলিভারি। আর যে বোলারটা বল করেছে তাকে ভাই ক্রেডিট দিতে হবে, মানে কিন্তু অমি ভাই, এই যে রাউন্ড দ্য উইকেট থেকে এসে অ্যাঙ্গেলে আউট হওয়া, বোল্ড হওয়া, এটা আমরা পাকিস্তান সিরিজ থেকেই দেখছি। পাকিস্তানে যেদিন 26 রানে 6 উইকেট গেল, ওই দিনও বাংলাদেশের লেফটিরা বিশেষ করে এইভাবে আউট হয়েছেন। এবং আমি আরও একটু যদি ডিপে যাই, তামিম ইকবালের ওই সমস্যাটা আমরা দেখেছিলাম ফারুকের এগেনস্টে, ব্যাট এবং শরীরের মধ্যে অনেক গ্যাপ ছিল। নাইম শেখের মধ্যেও আমি এই সমস্যাটা দেখেছি। বাংলাদেশের ওভারঅল সব লেফটিদেরই এই সমস্যাটা, এটা কারণ কি? ট্রেডিশনাল কিছু? আমার মনে হয় না যে ট্রেডিশনাল কিছু, এটা একটা আমার মনে হয় যে অ্যাডজাস্টমেন্টের হয়তো অভাব হচ্ছে। বা এমনই না যে শুধু রাউন্ড দ্য উইকেট আসলে দেখে, এমন হতে পারে যে ওভার দ্য উইকেটও ওই লেংথের ডেলিভারিটা তার আসলেই খেলতে প্রবলেম হয়। ইউ নেভার নো, কারণ মানে এটা তো মানে শুধু তো অ্যারাউন্ড দ্য উইকেট আসলে পিচ চেঞ্জ হয়ে যায় না, না, চেঞ্জেস দ্য অ্যাঙ্গেল। তো ব্যাটার হিসেবে আপনিও কি অ্যাঙ্গেল চেঞ্জ করছেন কিনা, যে এই অ্যাঙ্গেল ডেলিভারিটা খেলতে হলে তো আমাকে একটু অ্যাঙ্গেল হইতেই হবে, ওই অ্যাডজাস্টমেন্টটা করছে কিনা ব্যাটাররা, এটা আই ডোন্ট নো ভাই, ওনারা ভালো জানবে, ওনারা তো টপ লেভেলে তাদের কোচ রয়েছে, অ্যানালাইসিস হয় অনেক কিছুই, সো এটা তারাই ফিগার আউট করতে পারবে। বাট হ্যাঁ, পাকিস্তান সিরিজেও এটা দেখেছি আমরা, এই ট্রেন্ডটা আমরা আজকেও এটাই দেখলাম ইন্ডিয়ার এগেনস্টে, যে লেফটিরা। বাট আমার এখানে একটা আমার মনে হয় যে এই জায়গায় একটা ছোট স্লাইট অ্যাডজাস্টমেন্ট হয়তো বাংলাদেশ কি করতে পারতো, যে যখন দেখলো যে দুইটা লেফটি ব্যাটার এইভাবেই আউট হয়েছে, আমরা পাকিস্তানেও এই প্যাটার্ন দেখেছি, ওয়াই ডোন্ট ইউ প্রমোট মুশফিকুর রহিম? ইয়েস, মমিনুলের আগে আপনি মুশফিককে পাঠায়, তাহলে অ্যাঙ্গেলটা তো আর ওটা থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বোলারকেও কিন্তু চিন্তা করতে হতো, রাইটের এগেনস্টে আমার এই বল করতে হবে, লেফটির এগেনস্টে আমার, তাহলে প্ল্যান তো আর একটা সাকসেস না হওয়ার চান্সেস বেশি থাকলো। ইন্ডিয়াতে পাকিস্তানেও আমি একবার বলেছিলাম আপনাকে যে ব্যাটিং অর্ডার ইউ নেভার নো, মুশফিকের যে টেকনিক, এইসব বোলিংয়ের এগেনস্টে তো আপনার বেস্ট টেকনিকওয়ালা ব্যাটসম্যানকে আপনি চাবেন। সো আপনি কি মনে করেন না যে মুশফিক ওই সময় থাকলে তার ডিফেন্সটা বেশি সলিড কম্পেয়ার টু মুমিনুল ইন দ্য রিসেন্ট টাইমস, যেহেতু তার একটু প্রবলেম হচ্ছে? আমাদের এই প্যাটার্নটাও রয়েছে, অপোজিশন এটাকে মার্ক আউট করেছে। এটা কি আমরা এটা ভেবেছি নাকি আমরা সেট প্ল্যানেই আছি যে টপের 4জন ব্যাটার 4জনই লেফটি? মানে আপনাকে তো লেফটি আসে ভালো কথা, আমি রাইটি লেফটি নিয়ে অতই করতেছি না, বাট কিছু সময় তো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, বা ড্রেসিং রুম থেকে ভাবতে হবে, আচ্ছা এখন মমিনুল দাঁড়াও, তুমি এখন যাও না, আচ্ছা মুশফিক তুমি যাও, বিকজ ইউ আর আ রাইট হ্যান্ডার, ইউ হ্যাভ আ গুড ডিফেন্স, গো অ্যান্ড প্লে দ্য বল, যাতে ও অ্যাডজাস্ট করতে না পারে বা ডিফিকাল্ট হয় লেফটির এগেনস্টে। যখন তুমি এরে খেলো, তুমি রাইট হ্যান্ডার, তুমি এরে, যেহেতু ও এই প্ল্যান করতেছে, তুমি একে খেলে দাও, লেফটি ও আরেকজন যে আছে লেট হিম মানে সেটেল ইন, যেটা আমরা ক্রিকেটে প্রায়ই দেখি। অনেক বড় বড় ব্যাটাররাই কিন্তু কোনো বোলারের কোনো স্ট্র্যাটেজির এগেনস্টে যদি ধরা খেতে থাকে বা মনে হচ্ছে যে একটু ট্রাবল হচ্ছে, ও নন স্ট্রাইকার ব্যাটারকে বলে তুমি একে বেশি ফেস করো। এটা তো হয় ক্রিকেটে। সো আমাদের এই চিন্তাটা এখনও কেন আসে নাই যে মুশফিককে যদি উপরে পাঠায় তাহলে কি এমন আকাশ ভেঙে পড়বে? আই ডোন্ট নো। ব্যাপারটা এরকম যে ওরা যে প্ল্যান করছে আমরা আরো ওদের হেল্প করছি, যে আচ্ছা ঠিক আছে আমরাই আরো লেফটি। আপনি অ্যাডমিট করেন না যে এটা আপনার উইক পয়েন্ট, কারণ আপনার অপোজিশন তো এটা মার্ক করে ফেলেছে। পাকিস্তানেও আমরা দেখেছি, ইন্ডিয়াতেও। সো আপনি এটাকে ঠেকানোর জন্য বা এটাকে ডিফারেন্ট কিছু করার জন্য একটা কিছু করবেন না। ট্রু। আরেকটা বিষয়, ইট মাইট সাউন্ড সিলি, বাট আমার মাথায় যেটা এসেছে সেটা হলো যে 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে যদি আমরা ফিরে যাই, বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা হচ্ছিল, মানে কেউ জানতো না সে কোথায় ব্যাটিং করবে। এরপরে যদি আপনি দেখেন T20 ওয়ার্ল্ড কাপে কিন্তু সুযোগ ছিল ব্যাটিং লাইন আপনি পরীক্ষা নিরীক্ষা করার, বাংলাদেশ করেনি। টেস্ট ম্যাচগুলোতে একই প্যাটার্ন দেখছি যে একটু এদিক সেদিক করা যায়, 1-3 ওকে 4 পাঠানো যায়, করছে না। ওই 23-এর সমালোচনাটা কি মাথায় রেখে বাংলাদেশের কোনো রিস্ক নিতে যাচ্ছে না, এমন সম্ভাবনা? না, আমার মনে হয় না। এটা তো আমরা যে বললাম, তো আমরা পাকিস্তানের ব্যাটিং তো ওই সময়ও টপ অর্ডার একটা ফেল হয়েছে, দেন সামওয়ান ফ্রম লোয়ার, মুশফিক ধরেছে একবার মিরাজ এবং লিটন ধরেছে। সো আমাদের উপরে যেহেতু প্রবলেম হচ্ছে, আর্লি উইকেট পড়ছে, আমরা ওই জায়গাটাকে ফিল আপ করি না কেন?
যে আচ্ছা আমাদের দুইটা পড়ুক, তিনটা যাতে না পড়ে একটা শর্ট টাইমে। সো গো মুশফিক, প্লে আউট দ্য গুড ডেলিভারিজ, একটা স্টেবল পজিশনে নিয়ে যাও, দেন উই মাইট শিফট আ লিটল বিট। মমিনুল তুমি পরে যাও, বা মমিনুলের যদি তখনও না মনে হয়, সাকিবকে যদি মনে হয় যে আগে পাঠানো হয়, সাকিবকে আগে পাঠানো, মমিনুলকে আবার পিছনে নেন। আমি বলছি না যে মমিনুলের ব্যাটিং অর্ডার নিয়ে আপনি নাড়চাড় করেন, আই এম নট সেইং ইট, বাট সিচুয়েশন যদি এমন ডিমান্ড করে এই ইনিংসটাতে, এই ম্যাচটাতের জন্য, তাহলে ওয়াই নট? না, এর আগে আমরা দেখেছি, আমার যতদূর মনে পড়ে অস্ট্রেলিয়ার এগেনস্টে যেটা আমাদের সেকেন্ড টেস্ট ছিল 2017-তে অথবা 2016-তে, মমিনুলকে চট্টগ্রামের সেকেন্ড ইনিংসে 6 অথবা 7 পাঠানো হয়েছিল। আগে তো এরকম হয়েছে। সো এখন যদি ওই মোমেন্টে যদি এটা ডিমান্ড করে তাহলে তো পাঠানোই যেতে পারে। প্রথম 3 ব্যাটার তো এইভাবে বোল্ড হলেন, এরপরে শান্ত এবং মুশফিক কম্পারেটিভলি গুড বল ছিল। হ্যাঁ, শান্তর আমি একটা বলবো যে ওর একটা রিসেন্ট টেন্ডেন্সি হচ্ছে যে ও সেট হয়ে আউট হচ্ছে কিন্তু। হ্যাঁ, এবং আমি একটু অ্যাড করতে চাই, শান্তকে আমার কাছে বাংলাদেশের এমন একজন ব্যাটার মনে হইতো যে ইফ হি ওয়ান্স ক্রস 20 তাহলে হি উইল প্লে বিগ। রিসেন্ট টাইমে এটা হচ্ছে না, মানে ও উইকেটে টাইম স্পেন্ড করে ফেলতেছে। ওয়ান্স ইউ স্পেন্ড সাম টাইম এট দ্য ক্রিজের, মানে তুমি হ্যাবিচুয়েট হয়ে গেছো সারফেসের সাথে, তখন এটা ক্রাইম হবে যদি তুমি তোমার উইকেটটা দিয়ে আসো। এটা যে কোনো মানে ওয়ান ডে ফরম্যাটেও টেস্ট ফরম্যাটেও, T20 ইজ ডিফারেন্ট গেম, এটা ওটা কোনো না। বাট এই সিচুয়েশনে ও যখন 20টা রান করে ফেলেছে, 30-40টা বল খেলে ফেলেছে, ওইখান থেকে তো তা আরেকটু মানে আরেকটু উইকেটটাকে আরেকটু ভ্যালু করা দরকার। আমি যে বলছি না যে বলটা খারাপ ছিল বা ওর শটটা অনেক বাজে হয়ে গেছে, না, বাট আরেকটু মনে হয় কশাস থাকা যায়। আমি নো ডাউট, আমি আবারও বলতেছি, অপোজিশনের বোলিং কিন্তু ওয়ার্ল্ড ক্লাস। সিরাজের বোলিং, সিরাজের বলেই তো শান্ত আউট হয়েছেন। সিরাজও আনলাকি ছিল, শুরুর দিকে যে বল সুইং করিয়েছেন আর মুভমেন্ট। আপনার মনে আছে কিনা একটা বল হুট করে শান্তর ভেতর ব্যাট এবং শরীরের মধ্যে দিয়ে চলে গেল, ওই বলটা আনপ্লেবল, দুনিয়ার কোনো ব্যাটার। শুরুতে যে স্পেল করছে ইন্ডিয়া, বাংলাদেশের ব্যাটারদের আসলেই মানে এটা চ্যালেঞ্জিং, টেস্টিং সবই ছিল। পাকিস্তানের বোলিংয়ে এই ভেনম ছিল না যেটা ইন্ডিয়ার বোলিংয়ে আরও 3-4-5 গুণ বেশি। এবং এই কথাই বলছিলাম আমি আপনাকে কালকে, যে আমার কাছে পার্সোনালি মনে হয় ইন্ডিয়ার ব্যাটিংয়ের চাইতে ইন্ডিয়ার বোলিং কিন্তু বেশি। ব্যাটিং আমি আই ডোন্ট এগ্রি উইথ, বাট কি ব্যাটিং লাইন আপ, মানে খালি এই ইনিংসটাই খারাপ করছে, বাট মানে লুক এট দ্য লাইন আপ। ওইখানেও আসলে খুব বেশি আর্গিউ করার জায়গা নেই। যেটা আমরা কমন প্যাটার্ন দেখেছি পাকিস্তানেও, সেটা হলো যে ফার্স্ট 5টা উইকেট যাওয়ার পরে একটা জুটি হয়েছে, আজকেও দাঁড়িয়েছিল, সাকিব আল হাসান এবং লিটন দাস দাঁড়িয়েছিলেন। সেখান থেকে লিটন দাস স্লগ সুইপ করতে গিয়ে আউট হয়েছেন, সাকিব আল হাসান রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছেন। কমেন্ট্রিতেও এসব নিয়ে আলোচনা হয়েছে। আপনি কি এই 2 ব্যাটারের এই 2 শটকে জাস্টিফাই করার কোনো জায়গা দেখেন? না, টু বি অনেস্ট না। যে সিচুয়েশনে উইকেটগুলো পড়েছে, রবিচন্দ্রন অশ্বিন আর জাদেজা কিন্তু সিমিলার সিচুয়েশন থেকে ম্যাচটাকে টেনে নিয়ে গিয়েছে। আমাদের কাছেও সেম সিচুয়েশন ছিল, আমাদের কাছে সেম অপরচুনিটি ছিল, আমরা সেটও হয়েছি, আমরা একটা ছোট পার্টনারশিপও করেছি, তারপরে গিয়ে আমরা বেখেয়ালি শট খেলে উইকেটটা দিয়ে এসেছি। আমি বলবো না যে দুইটা দারুণ বোলিং হয়েছে, এটা তো ব্যাটসম্যানেরকেই দোষ দিতে হবে, উইকেটটা তো ব্যাটসম্যান দিয়েছে। সো এখান থেকে তো আর এটা জাস্টিফাই করার কিছু নেই। আপনি বলতে পারবেন যে লিটন হয়তো বোলারের লেংথটাকে একটু করার জন্য, চেঞ্জ করার জন্য তাকে ফোর্স করেছেন স্লগ সুইপ খেলার জন্য। আমি যদি আবার বলি যে রবীন্দ্র জাদেজা এটাই চেয়েছিলেন যে অফ স্টাম্পের একটু বাইরে করবো, ডিপ মিড উইকেটে কোনো ফিল্ডার নাই, ও ট্রাই করবে ডিপ মিড উইকেট দিয়েই মারতে, আর লাগবে না জায়গা মতো, আমার ডিপ স্কোয়ার লেগের ফিল্ডারটা ধরে ফেলবে। দ্যাট ওয়াজ দ্য প্লয়। সো আপনি ওই ট্র্যাপে পড়েছেন। এখন আপনি এই শটটাকে জাস্টিফাই কীভাবে করবেন যে আমি ওর লেংথ চেঞ্জ করার জন্য বা আমি ওকে কাউন্টার অ্যাটাক করার জন্য? আপনি সেট হয়ে গেছেন, আর কি কাউন্টার অ্যাটাক করবেন? মানে আপনি তো একটা পার্টনারশিপ করে ফেলছেন। দেন সাকিব আল হাসানেরটাও, লিটন আউট হওয়ার পর তার আরেকটু বোঝা উচিত ছিল যে এখন ইনিংসটার দায়িত্ব তাকে ধরতে হবে। নাও হি ইজ দ্য লাস্ট রেকগনাইজ প্লেয়ার উইথ দেসান মিরাজ। ওইখানে এই রিভার্স সুইপ কখন খেলে আমি জানি না তাদের মন মানসিকতা কী, বাট আমার মনে হয় যে রিভার্স সুইপ 2-3টা কারণে খেলে। একটা হচ্ছে কি, যখন রান অনেকক্ষণ ধরে হচ্ছে না, তিনি গ্যাপ খুঁজে পাচ্ছেন না, তখন একটা হতে পারে বোলারের লেংথটাকে, মানে আবার যেটা বললাম যে লেংথ যাতে সে চেঞ্জ করতে বাধ্য হয় এর জন্য রিভার্স সুইপ খেলে, বোলারের লাইন যাতে চেঞ্জ করে এর জন্য রিভার্স সুইপ খেলে। বাট সাকিব আল হাসান ওয়াজ ওয়েল সেট, 30-32 রান। এমন না যে তার জাদেজাকে খেলতে খুব ডিফিকাল্ট হচ্ছিল, তাই না? তাহলেও বুঝতাম যে এটা খেলে তাকে তিনি নিজে নার্ভ ফ্রি করতে চাচ্ছেন, এটারও তো কোনো জাস্টিফিকেশন নাই। সো আপনি ওই সিচুয়েশনে যখন উইকেটটাকে ভ্যালু কম দিবেন, বাংলাদেশও ইন্ডিয়ার মতোই সিমিলার সিচুয়েশন। বাংলাদেশ হয়তো 80-86 রানে 6টা বা এরকম 5টা ছিল ওই সময়, 90 রানে 5টা ছিল। তো ওইখান থেকে ওরাও 144 6টা ছিল।
ওখান থেকে তারা একটা 100-150 রানের 190 রানের পার্টনারশিপ আরও বেশি হবে, তাই? সো ওইখানে আমরা যদি একটা 100 রানের পার্টনারশিপ করতাম, সিচুয়েশন একটু ডিফারেন্ট হতেই পারতো। ডিফারেন্ট হতেই পারতো, ইনফ্যাক্ট এমনও হতে পারতো আমরা সেকেন্ড ডেতে এখনো অল আউট হয়নি। না মানে আর যাই হয়, আমি ওই দিন বলছিলাম যে ইন্ডিয়ার রানকে টপকাতে হবে না, অ্যাটলিস্ট আপনি ইন্ডিয়ার কাছাকাছি থাকেন, 50-60 রান কম করেন, একটু টাইম স্পেন্ড করেন, তাহলে আপনি শেষ দিন পর্যন্ত বা যে কোনো সময় মানে শেষ পর্যন্ত খেলাটাকে টানার একটা সুযোগ রাখলেন যে ইউ আর স্টিল ইন দ্য গেম, বাট নাও ইউ আর নট ইভেন ইন দ্য ফ্রেম। এই সাকিব আল হাসানের রিভার্স সুইপের হিসাবটা যদি পাশে রাখি, তাছাড়া বাদবাকি সময়ে সাকিব আল হাসান 32 রান করেছেন, ভালো ব্যাটিং, ভালো, আমারও তাই মনে হয়েছে যে হি লুকড ইন গুড শেপ, এবং মুখে কোনো একটা কিছু, হেলমেটের স্ট্র্যাপ মুখে দিয়ে ব্যাট করেছেন, স্ট্র্যাপ সম্ভবত আলাদা ছিল, ওইটা সম্ভবত গলায় কোনো একটা সুতা টাইপের কিছু ছিল। ওকে ওকে, যাই হোক, মানে এই সাকিবের ব্যাটিংটা কেমন দেখলেন? ওনার ব্যাটিং নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল, এভাবে অভিনব পন্থায় ব্যাটিং করছেন এবং বুমরাকে কিছু কাভার ড্রাইভ খেলেছেন। ওভারঅল সাকিবকে কিভাবে জাজ করবেন? তার যে এটা একটা চেষ্টাটা, এটাই কিন্তু বোঝায় যে তিনি কতটা তার প্যাশনেট অ্যাবাউট, তাড়নাটা বেড়ে গেছে আরো, বেড়ে টেরে না, হি ইজ অলওয়েজ লাইক দিস। এমন না যে সাকিব আল হাসান সাডেনলি এমন করা শুরু করেন, উনি অনেক কিছুই করেন যেটা আমরা দেখি না, প্র্যাকটিসে হয়তো করেন বা তার ম্যাচে, তার খেলায়, তার ইতে ছোটো ছোটো জিনিস অ্যাডজাস্টমেন্ট আমরা তো দেখি না, এটা দেখতেছি দেখে আমরা এখন বলতেছি হি ডাজ দিস সর্ট অফ থিং অল দ্য টাইম। এখন তার হেড পজিশন নিয়ে কথা হচ্ছে, মেবি ইট ইজ বিকজ অফ দ্যাট, যে তিনি অ্যাডজাস্ট করার জন্য এটা করছেন। অ্যান্ড তার একদম এটা পার্সোনাল জিনিস, কিন্তু আমি বাইরে থেকে খালি চোখে বলে দিলাম সাকিব আল হাসান এটা করেছেন, তার হেলমেটের পজিশন ঠিক বা তার হেড পজিশন যাতে ঠিক থাকে, এর জন্য এটা যে এক একজনের প্রবলেম এক একটা হইতে পারে, অ্যান্ড এটা সাকিব আল হাসান ভালো বলতে পারবেন, বাট হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট তো করছেন। কিন্তু ওভারঅল মানে লাস্ট কয়েকদিন বা লাস্ট কয়েক ম্যাচে আমরা সাকিবের যেমন ব্যাটিং দেখেছি, আজকে তার চেয়ে মোটামুটি কম্প্যাক্ট ছিল। আমি এভরি ডে ইজ আ নিউ ডে দেখি অনেস্টলি, মানে একটা দিন খারাপ যাইতেই পারে, একটা দিন অন্যরকম হইতে পারে। আজকে কি করেছেন সাকিব, আমার কাছে এটা বেশি ম্যাটার করে। আজকে আমার কাছে মনে হচ্ছে সাকিব তার উইকেটটাকে অনেক ভ্যালু করেছেন শুরু থেকে, তার মনে হচ্ছে যে এখন তার পার্টনারশিপ করা দরকার, তিনি ওইটা চেষ্টা করেছেন লিটনের সাথে, সিনিয়র প্লেয়ার হিসেবে যা যা করা দরকার তাই করেছেন। তার ব্যাটিং নিয়ে অনেক কথা হচ্ছে, তো তিনি ওইদিকেও প্রেশারে ছিলেন, ওখান থেকেও ভালো অ্যাডজাস্ট করেছেন। এরপরে গিয়ে যখন এইভাবে আউট হয়, তখন আমার মনে হয় সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টেড সাকিব আল হাসানই হয়েছেন। আমার তার থেকে বেশি কেউ ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কথা, অ্যাটলিস্ট এখান থেকে তিনি চাইতেন যে একটা বড় নক খেলা, তিনি না আউট হবেন না। অনেক সময় প্লেয়াররা যখন খারাপ সময় যায় একটা জিত করে নামে, আজকে আমি আউটই হব না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাইপের হয়তো ফ্রেম অফ মাইন্ড ছিল সেখান থেকে। আসলে মানে আসলে শুরু থেকে এমনই ছিল আমার মনে হয়েছে এখান থেকে। বাট ওই যে লিটনের আউটটা হওয়ার পরে হি অলসো মে হ্যাভ চেঞ্জড হিজ গেম প্ল্যান, যে আমার মনে হয় এখন রান কিছু দ্রুত বাইর করে নিতে হবে, কারণ আমরা তো ফলো অনেও পড়ে যাব। তার ভিতরে এটাও ঘুরেছে মাথায়, দ্যাট ইজ অলসো আ রিজন। সো এদিক থেকে ফার্স্ট ক্রাইমটা করেছে লিটন, টু ব্রেক দ্য পার্টনারশিপ ফার্স্ট, অ্যান্ড দেন সাকিব ফলোড হিম। ফলো অনের কথা যেটা বললেন, বাংলাদেশ আলটিমেটলি ইন্ডিয়া ফলো অন করাতে পারতো। 47 ওভার মাত্র ব্যাটিং করেছে বাংলাদেশ। বুমরা করেছেন 11 ওভার, সিরাজ করেছেন 10 ওভার, আকাশদীপ 5 ওভার, আশ্বিন 13 ওভার, জাদেজা করেছেন 8 ওভার। এটা কিন্তু তেমন কোনো কিছু না বোলারের জন্য। সেখান থেকে ইন্ডিয়া চাইলেই ফলো অন কিন্তু আমার মনে হয় করাতে পারত না। বোলারদেরকে রেস্ট দিয়েছে, ফিল্ডারদেরকে রেস্ট দিয়েছে, গরম অনেক ছিল। টু বি ভেরি অনেস্ট, আপনার ফাস্ট বোলারদেরকে রেস্ট দেওয়াটা খুব দরকার। দুই দলেই কিন্তু 3 জন সিমার, সো বাংলাদেশের সিমাররা টায়ার্ড হওয়ার কথা আজকে আরও বেশি, কারণ সকালে বোলিংয়ে নামছে, কালকে সারাদিন ফিল্ডিং করছে, আজকে হাফ অ্যান আওয়ারের মতো বোলিং করেছে, আবার 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই, মানে 2-3 সেশনের 2 সেশনের ভিতরেই তো আমরা তো সেকেন্ড সেশনেই অল আউট, সেকেন্ড সেশনের পরে গিয়ে থার্ড সেশনে গিয়ে তো 1 সেশন 1.5 সেশন রেস্টের সুযোগ পেয়েছে। ইটস নট এনাফ, তাদের উপরও টয়েল গেছে, এর জন্য আরও তাদেরকে মানে একদম এখন তাদের স্ট্র্যাটেজি হলো ইন্ডিয়া নেমে ধাপধুপ কিছু রান করে দিবে, কারণ ওরা টায়ার্ড আছে, তারপরে 450 460-70 একটা টার্গেট দিয়ে ছেড়ে দিবে বাংলা। ইনফ্যাক্ট আমি গল্প করছিলাম যে তাসকিন আহমেদ বিকালে যখন বল করছিলেন, আমি বললাম যে তাসকিন আহমেদ সকাল থেকে দারুণ বোলিং করতেছে, মাঝখানে একবার ব্যাটিংও করছে। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো হইলো। আসলে মানে তাসকিন, নাহিদ অথবা হাসানের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে অনেক বেশি ক্রুয়েল কিন্তু ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা তো ওই লোড ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে ক্রিকেটে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি প্লেয়ার।
আমরা হয়তো বলি যে ও এই ম্যাচটা কেন খেললো না, ও এটা অনেক কিছু রাইট টিক হলেই একটা প্লেয়ারকে ফিট ঘোষণা করে একটা টিম থেকে যে হি ইজ ফিট টু প্লে। সো আপনার লোডেরও ব্যাপার আছে, আপনার রেস্ট নেওয়ার ব্যাপার আছে। 5 ডে ম্যাচ মানে প্রত্যেক দিন আপনাকে অন টোজ থাকতে হয়। 1 ডে ম্যাচ তো একদিন খেললেন, তারপর একটা গ্যাপ পান। টি20ও সেম। টেস্ট ম্যাচে যখন আপনি টানা 2 দিন মাঠে থাকবেন, শারীরিক মানসিকভাবে অনেক গায়ের উপর দিয়ে যায়, তো ওটা রিকভারি করতেও প্লেয়ারদের কিন্তু সময় লাগে। ইন্ডিয়ার সেকেন্ড ইনিংসের দিকে যদি আসি, 23 ওভারে 81 রান। ইন্ডিয়ার শুরু থেকেই অনেক অ্যাগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে তারা নেমেছিল। উইকেট বাংলাদেশ যদিও মাঝে মাঝে তুলতে পেরেছে, বাট 308 রানের লিড ইন্ডিয়ার হয়ে গেছে। এখান থেকে আসলে থার্ড ডেতেও পান্ত আছেন পিচে, মেরে খেলাই শুরু করবে বা কয়টা সেশন খেলতে চাইবে ইন্ডিয়া? যা শুনলাম জাদেজা বললো যে তারা আরও 150 রান করতে চায়, এই এখন যা আছে তার থেকে আরও 150 অ্যাড করলে, সো আরও 2টা সেশন 450। না, আমার মনে হয় না তারা সেশন ফেশন এখন আর দেখবে, তারা এখন রান দেখবে, এখন রানের খেলা হবে। তারা রান টান করে এমন একটা সিচুয়েশনে আসবে যখন 450, 470, 480 মনে হবে, ছেড়ে দিবে বাংলাদেশকে ব্যাট করতে। ওরা টায়ার্ডও হয়ে যাবে, বাংলাদেশ ততক্ষণে অনেক টায়ার্ড হয়ে যাবে, মারতে থাকবে, তো এমনিতেই ডিমোরালাইজড হয়ে গেছে। তারপর যখন এত বড় টার্গেট দেখবে, সো তখন পিচও আরও গিয়ে চেঞ্জেস হতে থাকবে আস্তে আস্তে, আরও ডিফিকাল্ট হবে ব্যাটিং করা। যদি আরও 150 রান দেয় তাহলে 460 হয়। টেস্টে হাইয়েস্ট রান চেজের রেকর্ড সম্ভবত 415। দর্শক, সেক্ষেত্রে বাংলাদেশ যদি চেন্নাইতে ম্যাচটা জিতে যায় তাহলে ওয়ার্ল্ড রেকর্ড হবে, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিক্যালি চিন্তা করলে সেই সম্ভাবনা কম। এই টেস্ট থেকে আমাদের পাওয়ার জায়গা সম্ভবত শুধুমাত্র আর ব্যক্তিগত কিছু অর্জন যদি সম্ভব হয়, সেকেন্ড ইনিংসে যদি কেউ 5 আর পায় অথবা যদি কেউ সেঞ্চুরি মারে। হ্যাঁ, মানে এখনও তো আপনি তো একটা যখন গেম খেলেন বা যে কোনো প্রতিযোগিতামূলক খেলা, আপনি ইটস নট ওভার আনটিল ইটস ওভার। তো ওই মেন্টালিটি নিয়েই বাংলাদেশ খেলবে যে লেটস ট্রাই, মানে দেখি না কি হয়, আমরা আমাদের বেস্টটা ট্রাই করি, ওরা কত করে কি হয়, নাকি আমরা ওদেরকে অল আউট করে দিতে পারি, দেখি কি হয়। আপনি তো হোপ যদি না রাখবেন তাইলে খেলবেনই বা কেন? আমরা যে এই যে প্রত্যাশা দেখি বা আশা দেখাই মানুষকে, বা আমরা নিজেরাও দেখি, কারণ এটা প্লেয়াররাও সেমভাবেই দেখে। এখন আমি একটা ছোট দল, আমি একটা বড় দলের সাথে খেলতে গেলাম, সাপোজ ইন্ডিয়ার কথাই ধরি, ইন্ডিয়া ইজ দ্য নাম্বার 1 টেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, বাট দে ওয়ার নট ইন দিস পজিশন 8-10 বছর আগে। তারা যখন সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়া গিয়ে খেলতে যেত, তখন কি তারা চাইতো না জিততে? কিন্তু তারা তো জানতো যে হয়তো আমরা হারতে পারি বা কন্ডিশন অনেক ডিফিকাল্ট, কিন্তু তারা কি এটা কখনো ভেবে নামতো যে আমরা তো হারবই? তারাও তো স্ট্রাগল করতো যে আমরা টপ হতে চাই, আমরা নাম্বার 1 হতে চাই। আমরা বাংলাদেশ, আমরা তো চাবই ভাই বেস্ট টিমকে হারানোর জন্য, তাহলেই তো আমাদের উপর একটা ফোকাস আসবে, আমরা দল হিসাবে উন্নতি করব। উই আর নট ডিমিনিং ইন্ডিয়া, উই আর অ্যাকসেপ্টিং দ্য ফ্যাক্ট দ্যাট ইন্ডিয়া ইজ দ্য নাম্বার 1 টেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড উই আর মানে তাদের থেকে আমরা উইকার অপোনেন্ট, দ্যাট ইজ ফ্যাক্ট। কিন্তু আমরা এই বলে কি আমরা স্বপ্ন দেখবো না? আমরা বলবো না যে এটা করলে হয়তো জিততে পারে, এই সেশন খেলে ফেললে হয়তো বাংলাদেশ জিততে পারে? এইটুক তো আমরা আশা করতেই পারি। এখন এটা নিয়ে যদি মানুষ ভাবে যে দেখলেন তো কি হয়েছে, উই আর বিং অ্যারোগেন্ট, না আবার এটা বলবে যে হ্যাঁ বলছিলেন তো অনেক বড় কথা, আজকে দেখলেন তো কি হয়েছে। ভাই, দিস ইজ গেম, ইট ক্যান হ্যাপেন। ভালোও তো খেলতে পারতো, ভালো খেললে বাংলাদেশ জিততেও পারতো। ইনফ্যাক্ট আমার মনে হয় এখনও যদি দর্শকরা বা প্লেয়াররা এভাবে চিন্তা করে যে যাদের যা বলেছেন আমরা আরও 150 করতে চাই, আমরা আরও 150 আগে ওদের অল আউট করবো, এটাও তো আমাদের একটা, আমি এইটাই বলতে চাইছি, ছোট ছোট জয়ও যদি আমরা কাউন্ট করি। ওই প্রসেস সবচেয়ে ইম্পর্টেন্টই হচ্ছে যে আমরা এখান থেকে প্রাপ্তি কি? প্রাপ্তি হচ্ছে আপনি ইন্ডিয়ার মতো টিমকে একটা সিচুয়েশনে তাদের 6টা উইকেট ফেলে দিয়েছেন 144 রানের ভিতরে। ইয়োর ফাস্ট বোলার্স পুট দ্য হ্যান্ডস আপ ইয়েট অ্যাগেন অ্যান্ড শোড দে আর কেপেবল। এখন ইন্ডিয়ান ব্যাটাররা বাংলাদেশি বোলিং লাইন আপকে সম্মান দিবেই, দ্যাট ইজ হোয়াট ইউ আর্ন। এই টেস্টে যদি বাংলাদেশ কিছু আর্ন করে এটা, এখন ওরা আগে যেভাবে বাংলাদেশের বোলিংকে দেখতো এখন ওভাবে দেখবে না, বাট ব্যাটিংকে এখনও ওভাবেই দেখতেছে যে ইটস ভালনারেবল, সো উই ক্যান এক্সপ্লয়েট অ্যাট দিস মানে সেক্টর। এই জায়গাটাতে আমরা ওদেরকে এখনও ধরতে পারি। যেদিন বাংলাদেশ আবার একটু দেখাতে পারবে যে আমরা ব্যাটিংয়েও কিছু করতে পারি, এই টেস্টেও যদি অ্যাটলিস্ট ওই যেটা বললেন একটা ইনিংস বাকি আছে, এখানেও যদি অ্যাটলিস্ট একটা ক্যারেক্টার শো করে, আই এম নট সেইং যে জিতে যাক বা হ্যান, অ্যাটলিস্ট একটা ক্যারেক্টার শো করলেও এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। আমরা টপ টিমের সাথে খেলে তাদের চোখে চোখ রেখে প্রথম ইনিংসে 369 করেছে, বাট স্টিল ইট ইজ আ উইন ফর আস, বিকজ ইন্ডিয়ার মতো টিমকে আমরা এত কম রানে আমরা আউট করতে পেরেছি। পিচের কথা অনেকে বলে পিচ অনেক ভালো ভাই, তাহলে ওই জায়গায় বোলারদের ক্রেডিট দিতে হবে। আমাদের একজন বোলার 5 উইকেট নিছে, আমাদের একজন বোলার এসে পরে ধাপার ধাপ 3টা উইকেট নিয়ে নিছে, সো আমাদের ক্রেডিট তো এইটুকু আমরা প্রাপ্য। অবশ্যই। অমি ভাই, আপনাকে যদি নিউট্রাল জায়গা থেকে জিজ্ঞাসা করা হয়, অথবা ধরেন আপনি ফ্যান হিসেবে উত্তর দেন, ফ্যান হিসেবে আপনি এই টেস্টের এখন বাংলাদেশ দলের কাছে আসলে কি চান?
আমি চাই ওটাই বললাম না যে মানে ফাইটিং ইনস্টিংক্টটা যাতে থাকে। 5th ডে পর্যন্ত খেলা নিয়ে যাক। ডে আমি জানি না, কারণ এই টেস্ট ম্যাচ 5 দিন যাচ্ছে না, এটা বলে লাভ নাই। মানে এখন বাংলাদেশের যে সিচুয়েশন, ইন্ডিয়া এসে তাড়াতাড়ি 150 রান করবে, মানে যা মনে হচ্ছে 450 470 রানের একটা টার্গেট দিবে, বাংলাদেশ নামবে, ওরা চাবে বাংলাদেশকে কালকের মধ্যেই 7টা 8টা ফেলে দিতে। ওরা তো একে ব্যাটিং করে ছেড়ে দিবে বা এরকম টার্গেট দিয়ে ছেড়ে দিবে, বাংলাদেশকে দেখবে 1.5টা বা 2টা সেশনে অল আউট করা যায় নাকি। যদি নাও হয় তারা জানবে যে 7টা 8টা উইকেট ফেলে দেওয়া সম্ভব, চতুর্থ দিন ফার্স্ট আওয়ারের মধ্যে প্যাকেট। মানে দিস ইজ ইন্ডিয়ান টিম, এভাবেই হয়তো এভাবে চিন্তা করবে। কিন্তু আমি যেটা বলছি যে আপনি আসলে কি চাইছেন, ধরেন 400, আমি এটাই অ্যাভয়েড করতে চাচ্ছি। 470 রান টার্গেট দিছে বাংলাদেশ, সেকেন্ড ইনিংসে কত করুক বা কিভাবে অ্যাপ্রোচটা কেমন থাকুক। আমি বললাম তো, বাংলাদেশ অ্যাটলিস্ট যদি একটা দিন ব্যাট করে, আই উইল বি ভেরি হ্যাপি। 90 ওভার 100 ওভার ব্যাট করলে উইল বি হ্যাপি। একটা দিন ব্যাটিং করছে বাংলাদেশ, হারুক টেস্টটা, বাট বাংলাদেশ একটা পুরো দিন 3 সেশন ব্যাট করেছে, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট। দর্শক, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে যদি সারমর্মটা বলতে চাই, বাংলাদেশ মোটামুটি ছিটকে গেছে এই টেস্ট থেকে, এবং ভারত চাইবে 3 দিনেই খেলাটা শেষ করে ফেলতে। না, 3 দিন তো, কালকে তো 4 দিনের ফার্স্ট সেশন আর কি। আচ্ছা, ভারত 5 দিন যাচ্ছে না, এটা সেফ টু সে। ভারত চাইবে 3 দিন বা চতুর্থ দিনের ফার্স্ট সেশনের মধ্যে খেলাটা শেষ করে দিতে। অপরদিকে বাংলাদেশের যেটা কাজ হবে, যদি ভারতকে আরও একবার অল আউট করা যায় বা ভারতের বোলারদের যদি আরেকটু বেশিক্ষণ পিচে রাখা যায়, যদি আরেকটু বেশিক্ষণ ফিল্ডিং করা যায়, এবং অমি ভাই যেটা বললেন আমারও সেটাই চাওয়া হবে, যদি বাংলাদেশ 90 ওভার কিংবা 100 ওভার ব্যাটিং করতে পারে সেকেন্ড ইনিংসে, সেটাও কিন্তু একটা বড় জয় হবে, এবং কানপুরের সেকেন্ড টেস্টের আগে সেটা একটা বড় কনফিডেন্স বুস্টারও কিন্তু হবে। সুতরাং ম্যাচ আমরা সম্ভবত চেন্নাইতে জিতছি না, এটা আপনারাও জানেন আমরাও জানি, কিন্তু ওই যে বললাম আমরা তো ছোট দল হিসেবেই গেছি ভারতে, সেখান থেকে এগুলো মেনে নিতে তো খুব বেশি অসুবিধা নেই যে হ্যাঁ আমরা ছোট দল, আমরা আন্ডারডগ হিসেবে এসেছিলাম। বাট আলটিমেটলি যদি একটু সম্মান নিয়ে খেলে, যদি 100টা ওভার খেলতে পারে বাংলাদেশ, ওইটাই আমার মনে হয় আমরা একটু হলেও খুশি হতে পারি। আপাতত আজকের মতো এখানে শেষ করছি। তৃতীয় দিনের খেলা শেষে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ক্রিকেট রিলেটেড খবর জানতে ক্রিক ফ্রেন্ডজি দেখবেন।